ফ্রান্সে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন প্রদর্শনের বিষয়কে কেন্দ্র করে পরিস্থিতি আস্তে আস্তে জটিল হয়ে যাচ্ছে এবং এই জটিলতা তৈরি করছে কিন্তু মুসলিম বিশ্ব থেকে। এরদোগান হুঙ্কার ছেড়ে এই ম্যাক্রোকে বলছে তার মানসিক চিকিৎসা দরকার। তার সাথে তাল মিলিয়ে কথা বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এখন দেখার পালা বিষয়টা কোন দিকে যাচ্ছে। এখানে আমাদের হুজুররা তো মোটামুটি অলরেডি জিহাদের ডাক দিয়ে ফেলছে। আমরা একটু হুজুরদের কথা হালকা শুনি, তারপরে পুরো বিষয়টার বিশ্লেষণে যাব যে এটা আসলে মুসলমানদের জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে কি না, ভবিষ্যতে মুসলমানদের জন্য কিছু ভালো বয়ে আনবে কি না। ওদিকে আমেরিকায় যেহেতু আর কয়েকদিন পরেই নির্বাচন, সেহেতু আমেরিকার পক্ষ থেকে কোনো কিছু শোনা যাচ্ছে না। তো আমরা আগে হুজুরের বয়ান শুনি। মমিনুল হক উনি অলরেডি জিহাদের ডাক দিয়েছেন। তো তার একটু জ্বালাময়ী বক্তব্য না শুনলে আমারও আবার ওই যে কথা বলায় জোশ আসবে না। আমরা বাংলার মাটিতে মসজিদের শহর ঢাকায় ফ্রান্সের দূতাবাস দেখতে চাই না। ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করবার গরজ আমরা উপলব্ধি করি না। আমাদের হুজুররা আসলে বুঝতে পারছেন না যে এটা একটা সেকুলার যে মূল্যবোধ, যে গণতান্ত্রিক যে মূল্যবোধ, এর সাথে ধর্মীয় যে মূল্যবোধ তারই কিন্তু একটা সমস্যা। এখানে এই যে ইউরোপের দেশগুলোর সাথে এই যে আমাদের হুজুর বললেন যে ওনারা ফ্রান্সের সাথে সম্পর্ক রক্ষা করতে চান না। ওনারা যদি মনে করেন যে ফ্রান্সের সাথে সম্পর্ক রক্ষা না করলে আমাদের খুব ভালো হবে, কিন্তু ওনারা ভুলে যান এই ফ্রান্স কিন্তু কোনো আলাদা কিছু না। পুরো পশ্চিমা দেশগুলো কিন্তু এক কাট্টা, তারা কিন্তু এক কাট্টা। অনেকে হয়তো প্রকাশ্যে বলে, অনেকে প্রকাশ্যে বলে না। এবং ফ্রান্সের সঙ্গে সম্পর্ক যদি আমরা নষ্ট করি বা বন্ধ করে দিই, এর মানে এই না যে অন্যান্য দেশ আমাদের সাথে খুব সহযোগিতা করবে। এবং ফ্রান্সের সাথে যদি আমরা সম্পর্ক বন্ধ করি, ক্ষতি কিন্তু আমাদেরই বেশি অর্থনৈতিকভাবে। ফ্রান্সের যে খুব বেশি পণ্য বাংলাদেশে আসে তা কিন্তু না। আপনারা যদি মার্কেটে শপিংয়ে আপনারা যদি যান, ফ্রান্সের পণ্যের নামে যে পণ্যগুলো দেখা যায় ওগুলো অধিকাংশই নকল। 2 নম্বর, অরিজিনাল পণ্য বাংলাদেশে পাওয়া যায় না। এর কারণ হচ্ছে এগুলো দাম বেশি। বাংলাদেশের মানুষের খুব কম লোকেরই ক্রয় ক্ষমতা আছে ওগুলো কেনা। সুতরাং ফ্রান্সের পণ্য বাংলাদেশে বিক্রি যদি না হয়ও তাতে ফ্রান্সের কিছু যাবে আসবে না। কিন্তু বাংলাদেশের যে ক্ষতি হবে সেটা হলো বাংলাদেশের যে ওই গার্মেন্টস পণ্য তার একটা বড় অংশ কিন্তু ফ্রান্সে যায়। সুতরাং এই মতো অবস্থায় ক্ষতি কিন্তু বাংলাদেশেরই বেশি। হুজুর তো ধর্মীয় জোশে কথা বলছেন, বুঝতে পারছেন না। কিন্তু খেয়াল করবেন যে বাংলাদেশের সরকার কিন্তু একেবারে ইস্যু, কোনো কথাটা বলার মধ্যে নাই। প্রশ্ন উঠতে পারে তাহলে এই পাকিস্তানের প্রধানমন্ত্রী এত চিল্লাচিল্লি কেন করছে। এর কারণ হচ্ছে সাম্প্রতিককালে আপনারা হয়তো খেয়াল করবেন যে পাকিস্তানে এই ইমরান খানকে ক্ষমতা থেকে সরানোর জন্য কিন্তু ব্যাপক আন্দোলন চলছে। বিরোধীরা তারা একত্রিত হয়ে আছে এবং প্রতিদিন সেখানে ব্যাপক বিক্ষোভ চলছিল কিছুদিন আগে পর্যন্ত। তো হঠাৎ করে এই বিষয়টা চলে আসাতে, অর্থাৎ এই ফ্রান্সের বিষয়টা চলে আসাতে ইমরান খান মোটামুটি বিষয়টাকে একটু অন্যদিকে ডাইভার্ট করার জন্যই কিন্তু লম্প ঝম্প করছে। এটা কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু বুঝতে হবে। তাহলে এরদোগানের সমস্যাটা কি? এরদোগানের সমস্যাটা হচ্ছে যে দেখুন যে এরদোগান সামহাও এখন মুসলিম বিশ্বের আবার নেতা হতে চায়। আপনারা জানেন যে একসময় এই তুরস্ক কেন্দ্রিক অটোমান খিলাফত ছিল, যেটা নাকি গোটা মুসলিম বিশ্বের উপরে ছড়ি ঘোরাতো। তো প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান খিলাফত যখন ভেঙে দেওয়া হলো, এটাকে একেবারে মানে ধ্বংস করে দেওয়া হলো, এরপরে দীর্ঘদিন ধরে কিন্তু তুরস্ক নির্জীব ছিল। তো সাম্প্রতিককালে এসে তারা চিন্তা করছে যে ঠিক আছে, ইউরোপের যে বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে তুরস্ক যথেষ্ট অর্থনৈতিকভাবে একটু যখন শক্তিশালী হওয়ার পরেই কিন্তু মোটামুটি আবার ওই পুনরায় সেই মানে অতীত গৌরব ফিরিয়ে আনার জন্য এরদোগান ব্যাপকভাবে এই চেষ্টাটা করে যাচ্ছেন। সুতরাং
এখানে যেহেতু গত মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে সৌদি আরবই মোটামুটি মুসলিম বিশ্বের অনেকটা মোড়ল হয়ে গেছিল, কারণ তাদের শুধু যে মক্কা মদিনা তাদের দেশে আছে ওই জন্যেই না, এছাড়াও তাদের যে বিপুল পেট্রোডলার বা অর্থনৈতিক ক্ষমতা এগুলো প্রয়োগ করে প্রত্যেকটা মুসলিম দেশেই কিন্তু অবশ্য শিয়া দেশ বাদে, মানে শিয়া মুসলিম ইরান, সিরিয়া এই দেশগুলো বাদে অন্যান্য দেশগুলোতে ব্যাপকভাবে তারা প্রভাব বিস্তার করে ফেলেছিল, বিশেষ করে অর্থনৈতিক শক্তিকে ব্যবহার করে। এবং একই সঙ্গে তাদের যে ওহাবি মতবাদ ছিল এইটা প্রচার করে সেই সমস্ত দেশের মানুষকে সৌদিপন্থী করার জন্য তারা ব্যাপক বিনিয়োগ করে। এই জন্য দেখবেন যে এই মুসলিম দেশগুলোতে গত ৩০-৩৫ বছরে ব্যাপকভাবে এদের অর্থনৈতিক পেট্রোডলারের সহযোগিতায় ওহাবিপন্থী বহু মসজিদ মাদ্রাসা নির্মিত হয়েছে, এবং এদেরই আনুকূল্যে বাংলাদেশের মানুষ তো বটেই, পৃথিবীর মুসলিম মানে সুন্নি অধ্যুষিত মুসলিম দেশগুলোর লোকজন কিন্তু সৌদি আরবের প্রতি বিরাট একটা সফট কর্নার আছে। এবং এখানেই শুধু ক্ষান্ত হয়নি সৌদি আরব নিয়মিত তাদের মদিনা বিশ্ববিদ্যালয়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকজনকে নিয়ে, অর্থাৎ ছাত্রদেরকে নিয়ে সেখানে পড়িয়ে তাদের আদর্শে আদর্শায়িত লোকজন তৈরি করে আবার শশা দেশে পাঠিয়ে দেয়। এবং বাংলাদেশেও দেখবেন যে যাদের নামে যে মাদানি শব্দটা আছে ওরা কিন্তু প্রত্যেকেই মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, এবং অনেকে অবশ্য মাদানি লেখে না, কিন্তু তারাও মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে, এবং এরা কিন্তু কট্টর ওহাবি পন্থী। এভাবেই কিন্তু অর্থনৈতিক শক্তিকে ব্যবহার করে একদিকে যেমন সুন্নি অধ্যুষিত যে সমস্ত দেশ তাদের উপর একটা প্রভাব বিস্তার করছে, এবং অন্যদিকে সেই সমস্ত দেশের জনগণকেও কিন্তু ধর্মীয়ভাবে সৌদিপন্থী করে ফেলছে। এর ফলে হচ্ছে কি, তুরস্কের নানা রকম সমস্যা হচ্ছিল, যে যেহেতু ইউরোপের কোলে এবং অনেকটাই তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী ছিল, তো সাধারণভাবে যেটা হয়, কারো যদি কোনো অতীত গৌরব কিছু থাকে, সময় সুযোগ পেলে কিন্তু সেটা সে ফেরত পেতে চায়। তো তুরস্কের অবস্থাটা হয়েছে সেটা। এবং এখন এটা করতে যে দেখা যাচ্ছে যে সৌদি আরব একটা বিশাল প্রতিপক্ষ, কারণ তারা এগুলো করতে যেই দেখে যে সৌদি আরব তার আগেই সব জায়গাতে তাদের ঘাঁটি গেড়ে বসে আছে। সুতরাং এই মতো অবস্থায় যখন এই ফ্রান্সের এই বিষয়টা হাতের কাছে পাওয়া গেল, তখন এরদোগান কিন্তু এটাকে আর কোনোভাবেই ছাড়তে রাজি না। এবং এর সাথে আবার জিও পলিটিক্যাল কিছু বিষয় আছে, যেমন ওই যে ভূমধ্যসাগরে ওখানে সাম্প্রতিক কালে তুরস্ক গ্যাসের সন্ধান পেয়েছে, এবং যেটা নিয়ে কিন্তু গ্রিসের সাথে একটা তাদের ব্যাপক গ্যাঞ্জাম। এবং এই অবস্থায় গ্রিসের পক্ষ নিয়েছে কিন্তু ফ্রান্স। এটা নিয়ে আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে একটা গন্ডগোল গ্যাঞ্জাম চলছিল। তো এরদোগান এখন মোটামুটি একটা অজুহাত পেয়ে গেছে যে ফ্রান্সকে একটু কোণঠাসা করতে হবে এই ইস্যুতে। এই জন্যই তার চিল্লাচিল্লি বেশি, যতটা না আসলে ধর্মীয় কারণ, তার থেকে বরং এই ক্ষমতা কুক্ষিগত করা বা প্রভাব বলয় বিস্তৃত করা, সম্পদ দখলের যে বিষয়, অর্থাৎ ওই যে ভূমধ্যসাগরে যে গ্যাসের সন্ধান পাওয়া গেছে তার উপরে নিরঙ্কুশ অধিকার প্রতিষ্ঠা করা, এটাই মূলত এরদোগানের লক্ষ্য। আপনারা যদি এরদোগানকে দেখেন, যদিও সে মুসলমানদের জন্য অনেক চিল্লাচিল্লি করছে আমরা দেখি, কিন্তু তাকে দেখলে কি মুসলমান মনে হয়? তার কিন্তু সুন্নতি দাড়ি নেই, মাথায় টুপিরা পরে না, ইসলামী পোশাক পরে না, কিচ্ছু পরে না, কিছু পরে না। তো এবং একজন মুসলমান ঠিক আছে, তার অঞ্চল ভেদে পোশাক নিলে একটু এদিক ওদিক হতেই পারে, কিন্তু একেবারে দাড়ি টাড়ি রাখে না, এটা কোন ধরনের মুসলমান? আপনারা কেউ কি কোনোদিন এরদোগানকে দাড়ি রাখা অবস্থায় দেখছেন, বা মাথায় কোনোদিন তার টুপি আছে দেখছেন? কিছুই দেখেনি। এখন এই লোকটা যদি বলে যে সে মুসলিমদের নেতা, তাহলে তো কেমন হয়ে গেল? আমি জানি না, কেউ যদি ফাঁকা গুলি ছাড়ে ইসলামের পক্ষে, অথচ তার নিজের ব্যক্তিগত আচার আচরণ বা যে নিজের যে সংস্কার বা নিজের যে সংস্কৃতি বা ব্যক্তিগত তার জীবন, সেখানে যদি ইসলামের কোনো ছিটে ফোঁটা আমরা না দেখি, তাহলে ওই লোক যে ইসলামের পক্ষে কথা বলছে এটা সত্যিকারে বিশ্বাস করার তো কোনো কারণ আছে নাকি? আমরা মুসলমানরা অবশ্য এত দূর দেখি না, ইসলামের পক্ষে কথা বললেই আমরা তাকে সমর্থন দেওয়ার জন্য লাফিয়ে উঠি। আমরা কখনো তলিয়ে দেখি না যে ওই লোকটা যে এই কথাগুলো বলছে এর পিছনে তো তার কোনো ভিন্ন উদ্দেশ্যও থাকতে পারে।
আর এরদোগান যত চিল্লাচিল্লি করুক না কেন, ফ্রান্সের কি কিছু করতে পারবে? কিছুই করতে পারবে না। কারণ তুরস্ক বেশি বাড়াবাড়ি করলে এমনিতেই তলে তলে কিন্তু পশ্চিমা দেশগুলো সব কিন্তু এক জায়গায়। এখন তুরস্ক বেশি বাড়াবাড়ি করলে তো ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তো সবাই এককাট্টা হয়ে তুরস্কের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এটা কিন্তু একেবারে নিশ্চিত, অলরেডি ভিতরে ভিতরে দাঁড়িয়ে গেছেও। এবং এটার জন্য কিন্তু মানে যেহেতু তুরস্কের এরদোগান এই খেলা খেলছে, এর ফলে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু গোটা মুসলিম বিশ্ব। কিভাবে সেটা ক্ষতিগ্রস্ত হবে? সেটা হলো এই যে, দেখুন যে সামহাও এরদোগানের জিওপলিটিক্যাল ক্ষমতা বলয় প্রসারের জন্য সে কিন্তু গোটা মুসলমানদেরকে পশ্চিমা দেশগুলোর বিপক্ষে দাঁড় করায় দিচ্ছে। ফ্রান্সে যে কার্টুনগুলো প্রচার করা হয়েছে, যে দেখুন ফ্রান্সের হলো যে তাদের ধর্মনিরপেক্ষ তারা মতবাদ তারা বিশ্বাস করে। সেখানে ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, গণতান্ত্রিক মূল্যবোধ তাদের সংস্কৃতি এবং সংবিধানের প্রধান বৈশিষ্ট্য। এখন তারা সেখানে কি করবে এটা তো আমরা বলে দিতে পারি না। যেমন বাংলাদেশে আমরা ইসলামের নামে কি করি না করি, এইটা তো পশ্চিমা দেশ আমাদেরকে বলতে পারো না। যেমন পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিম দেশগুলোতে যেমন ব্লাসফেমি আইন আছে, যদি কেউ ইসলাম ত্যাগ করে অথবা ইসলাম সম্পর্কে সমালোচনা করে তার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। এখন এই যে পাকিস্তানেও আছে, আফগানিস্তানেও আছে, এবং অন্যান্য দেশেও আছে, সৌদি আরবেও আছে, এবং এই ধরনের অনেক দেশেও আছে। তা এখন এটা তো সেকুলার মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী। কোনো পশ্চিমা দেশ এসে যখন এই পাকিস্তান বা সৌদি আরব বা এরকম মুসলিম দেশগুলাতে এইগুলা করে, বলে যে তোমরা এই যে কেউ যদি মত প্রকাশ করে, কেউ যদি তার ধর্ম ত্যাগ করে বা ইসলাম সম্পর্কে যদি আলোচনা সমালোচনা করে, তাকে যে তোমরা মৃত্যুদণ্ড দিচ্ছ, এটা তো মানবাধিকারের লঙ্ঘন। তখন কিন্তু মুসলিম দেশগুলো তাদেরকে বলে নিজের চরকায় তেল দাও, আমরা আমাদের দেশে কি করি না করি এটা তোমার হেডেক না। যেমন বাংলাদেশেও সাম্প্রতিককালে যে তথ্য প্রযুক্তি আইনে কি একটা বিধান করা আছে, যেখানে ইসলাম ধর্ম নিয়ে কোনো আলোচনা সমালোচনা করলে তার বিরুদ্ধে কেস করে তাকে কিন্তু জেল জরিমানা, হাজত, জেল ফাঁস দেওয়া হয়। এখন পশ্চিমা দেশগুলো এসে যদি বলে যে এটা তো গণতন্ত্রের মূল্যবোধের পরিপন্থী, বাক স্বাধীনতার পরিপন্থী, এটা তোমরা কেন করছো? তখন বাংলাদেশ কিন্তু তাদেরকে একেবারে সাফ সাফ জানিয়ে দেয় যে এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, এটা নিয়ে তোমরা কেন মাথা ঘামাচ্ছ? তাহলে দেখা যাচ্ছে যে আমরা আমাদের নিজ দেশে আমরা ধর্মের নামে যাই খুশি কিছু করি না কেন, সেটা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। এবং এখানে অন্য কোনো দেশ এসে যদি মাথা ঘামাতে চায়, তখন আমরা বলি যে তোমরা নিজের চরকায় তেল দাও। তাহলে এখন ফ্রান্স যদি তাদের দেশের সংবিধান এবং তাদের দেশের ঐতিহ্য অনুযায়ী তারা যদি তাদের দেশে ধর্মীয় কোনো ব্যক্তিত্বকে নিয়ে যদি কার্টুন তৈরি করে, এটাও তো তাদের আভ্যন্তরীণ বিষয় হবে, তাই না? তারা তো এটাই বলবে কিন্তু, এবং তারা তা বলছেও, এবং তারা বলছে যে এটা আমাদের আভ্যন্তরীণ বিষয়, এটা আমাদের সংস্কৃতির বিষয়, এটা আমাদের দেশের গণতান্ত্রিক মূল্যবোধের বিষয়। এটা নিয়ে তোমরা যত কথাই বলো না কেন, আমরা এই ব্যাপারগুলোকে আমরা থামাবো না, আমরা কখনো থামাইনি। এবং এটাই হলো আমাদের দেশ এবং জাতির অগ্রগতির মূল শক্তি। যেহেতু আমরা এইগুলো লালন করি, এগুলো যেহেতু আমরা অনুসরণ করি, এর মাধ্যমেই কিন্তু আজকে আমরা ফ্রান্স পৃথিবীর একটা অন্যতম পরাশক্তিতে পরিণত হয়েছি। আমরা যদি তোমাদের মতো অগণতান্ত্রিক, তারপরে বাক স্বাধীনতাকে রুদ্ধ করে দিতাম, তাহলে কিন্তু আমরা এই লেভেলে আসতাম না। এটা হলো ফ্রান্সের কিন্তু বক্তব্য। এবং এই ক্ষেত্রে দেখুন যে আমাদের স্ববিরোধিতাটা কোথায়। আমরা ধর্মের নামে আমাদের দেশে নানা রকম আইন কানুন করবো, এবং এগুলো আমরা কিন্তু প্রয়োগও করব। মুসলিম দেশগুলোতে যেমন সংখ্যালঘুদের উপরে নানা রকম নির্যাতন, বিভিন্ন কায়দায় তাদের শোষণ, তাদের সম্পত্তি দখল টখল, এগুলো যখন করা হয়, তখন আমরা কিন্তু নানাভাবে এটাকে সাপ্রেস করে বলি এগুলো আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়। বা এই যে ধর্মের বিরুদ্ধে কোনো করলে তাদেরকে ধরে জেল হাজত ফাঁস দিই, এটা বলি আমাদের আভ্যন্তরীণ বিষয়। এখন ওরা ওদের সেকুলার মূল্যবোধের কারণে যদি এখন কোনো ধর্মের কোনো ব্যক্তিত্বকে নিয়ে এরকম কার্টুন আঁকে, তাহলে এটাও তো তাদের মানে তারা বলবে আর কি, এটাও তো বলবে যেটা আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়। তখন কিন্তু মুসলমানরা এটা কিন্তু মানতে চাচ্ছে না। গোটা পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানরা বলতেছে না, এটা আভ্যন্তরীণ বিষয় না। তাহলে এই জিনিসটা কিন্তু গোটা পশ্চিমা বিশ্ব কিন্তু লক্ষ্য করছে, খেয়াল করতে হবে।
এটা শুধুমাত্র যে আমরা যদি মনে করি যে এটা ফ্রান্সকে আমরা দেখা দিচ্ছি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, এবং ফ্রান্স বোধহয় একা একটা রাষ্ট্র, এবং আমরা তাদের পণ্য, যেহেতু যুদ্ধ করার মতো ক্ষমতা নেই, তাহলে তাদের পণ্য বয়কট করলাম, অমুক করলাম, সমুক করলাম, এতে সাময়িক হয়তো 2-4 দিনের জন্য ফ্রান্সের কিছু অসুবিধা হতে পারে, এবং আমার কাছে মনে হয় যে তাও হবে না। কিন্তু এই যে তাদের আভ্যন্তরীণ একটা বিষয়, যেটা নাকি তাদের গণতান্ত্রিক অধিকার বাক স্বাধীনতার সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেইটা তারা যখন আচরণ করতে গেল, যখন গোটা বিশ্বের মুসলমানরা আমরা প্রতিক্রিয়া দেখাচ্ছি, এ থেকে একটা মেসেজ কিন্তু আমরা গোটা অমুসলিম বিশ্বকে দিয়ে দিচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে যে মুসলিমরা যেখানেই, যে দেশেই থাকুক না কেন, এমনকি অমুসলিম দেশেও যদি ইসলাম নিয়ে কোনো কিছু করা হয় বা বলা হয়, তখন গোটা পৃথিবীর মুসলমানরা কিন্তু তার বিরুদ্ধে ফুঁসে ওঠে। তো এই মেসেজটা দেওয়ার ফলে আস্তে আস্তে কি হবে, মেরুকরণ হবে, অলরেডি কিন্তু হয়ে গেছে। তখন গোটা পৃথিবীর মুসলমানরা কিন্তু নিজেরাও এক কাট্টা হবে। তখন বলবে যে মুসলমানদের এই যে ধর্মীয় বিশ্বাস, এটা তো আসলে কোনো ব্যক্তিগত বিশ্বাস না, এটা তো একটা পলিটিক্যাল ইডিওলজি। যদিও মুসলমানরা আমরা নানাভাবে কিন্তু প্রচার প্রসারের চেষ্টা করি যে না, এটা ব্যক্তিগত বিষয়, এটা ধর্মের বিষয়, এটা আমরা যার যার মতো আমরা অনুসরণ করি, এরকম হয়তো আমরা বলি, কিন্তু বাস্তবে আমরা আচরণ দিয়ে বুঝাচ্ছি যে ইসলাম আসলে কোনো ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস না, এটা একটা পলিটিক্যাল ইডিওলজি, এবং এর লক্ষ্য এবং উদ্দেশ্য হলো গোটা বিশ্বকে দখল করা। যদিও ফ্রান্স বা এই ধরনের কোনো দেশ তার ধর্ম নিরপেক্ষতার আবরণে বা বাক স্বাধীনতার আবরণে, আবরণে ঠিক না, আসলেও তো তারা সেগুলা চর্চা করে, তো সেখানে তারা তাদের মতো করে কিছু করলেও আমরা বাকি বিশ্বের আমরা মুসলমানরা প্রতিক্রিয়া যখন দেখাই, তো পশ্চিমা দেশগুলো কিন্তু এর থেকে শিক্ষা নিয়ে তারা কিন্তু অনুভব করবে যে মুসলমানরা আসলে মুখে যা বলে, ভিতরে ভিতরে মোটেও তা না। ভিতরে ভিতরে তারা কিন্তু মোটামুটি ভাবে তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য ভিন্ন রকম। এই মতো অবস্থায় পশ্চিমা বিশ্বগুলো বা অমুসলিম বিশ্ব, একেবারে যদি আমি ব্যাপক অর্থে বলি, তারা কি চুপ করে থাকবে? মোটা চুপ করে থাকবে না। সেক্ষেত্রে তারাও কিন্তু আস্তে আস্তে ঐক্যবদ্ধ হবে, এবং এইটা আজকে থেকে কিছুকাল পরে যদি এটা একটা যুদ্ধের রূপ নেয়, নিবে না তা কিন্তু বলা যায় না, কারণ তাহলে সেটা যে মহাযুদ্ধের দিকে ধাবিত হবে না, এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। এবং ওই রকম অবস্থায় গোটা অমুসলিম বিশ্ব কিন্তু মুসলমানদের বিরুদ্ধে এককাট্টা হয়ে যাবে, এতে কিন্তু কোনো মানে সন্দেহ নেই। তাহলে চিন্তা করতে হবে যে মুসলমানরা কি শুধুমাত্র তাদের ইমানি জোশ দিয়ে এই অমুসলিমদের বিরুদ্ধে নিজেরা কি টিকে থাকতে পারবে? জোশ দিয়ে তারা কি আসলে টিকে থাকতে পারবে? এটা কিন্তু একটা বিরাট চিন্তার বিষয়। আমরা কিন্তু এই পরিণতির কথা একেবারেই ভাবছি না। তবে যেহেতু যেহেতু পরিণতির কথা আমরা ভাবি না, ওরা ওদের অমুসলিম দেশে ওরা কি আচার আচরণ করবে, এটা তো তাদের ব্যাপার হতে হবে। যেমন আমরা মুসলিম দেশে আমরা কি আচার আচরণ করি, আমরা একাধিক বিয়ে করি বা শিশু বাল্য বিবাহ করি। তারপরে মনে করেন যে আমরা এই যে ব্লাসফেমি আইন করে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদেরকে আমরা ধরে জেলাজত ফাঁসি দিই। তখন কিন্তু তারা যদিও এসে অনেক সময় বলার চেষ্টা করে এটা তো অমানবিক, আমরা কিন্তু বলি যে তোমরা তোমাদের চরকায় তেল দাও, এটা আমাদের আভ্যন্তরীণ বিষয়। তাহলে ওরা ওদের দেশে এই গণতন্ত্রের নামে যে কাজটা করেছে সেটা কেন তাদের আভ্যন্তরীণ বিষয় হবে না? এবং সেটা তো শুধুমাত্র আমাদের মহানবীর যে কার্টুন আঁকে এরকম না, তো তারা যীশু খ্রিস্টেরও কার্টুন আঁকে, তারা তাদের প্রেসিডেন্ট বা বিখ্যাত লোকদের ব্যাপারেও কিন্তু কার্টুন আঁকে। এটা কিন্তু শুধুমাত্র যে কার্টুন আঁকার বিষয় তা নয়, এটা হলো বাক স্বাধীনতার বিষয়, এবং বস্তুত এই বাক স্বাধীনতা তাদের গণতন্ত্রের হচ্ছে মূল ভিত্তি, এবং এ কারণেই কিন্তু তারা আজকে এত উন্নত একটা দেশে পরিণত হয়েছে, এবং যে কারণে এই যে আমরা যারা তাদের বিরুদ্ধে আজকে জিহাদ ঘোষণা করছি এবং একই সঙ্গে তাদের পণ্য বর্জনের ডাক দিচ্ছি, আমাদেরকেই যদি এখন সুযোগ দেওয়া হয় যে ঠিক আছে তোমরা তোমাদেরকে ভিসা দেওয়া হচ্ছে, তোমরা ফ্রান্স এসে বসবাস করো বা কোনো পশ্চিমা দেশে বসবাস করো, তাহলে এই আমরা যারা ডাক দিচ্ছি আমরাই কিন্তু দৌড়ে ওখানে যাব। কেন যাব? কারণ আমরা জানি যে ওখানে জীবনযাত্রা ভালো, সুন্দর জীবনযাত্রা করা যায়, অর্থনৈতিক পরিস্থিতি ভালো। তাহলে এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে ওরা যে আজকে অর্থনৈতিক অবস্থা ভালো করলো, তাদের যে সমাজ ব্যবস্থা ভালো করলো, এটার মূল
শক্তি তো এই গণতন্ত্র এবং বাক স্বাধীনতা। আর আমরা কি করলাম, বাক স্বাধীনতাকে রুদ্ধ করে শুধুমাত্র ধর্মকে সবার উপরে স্থান দিয়ে আমরা কিন্তু আমাদের দেশ এবং সমাজকে আমরা আস্তে 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 আমরা নিচের দিকে নিয়ে যাচ্ছি এবং তাদের থেকে আমরা শত শত বছর ধরে পিছিয়ে পড়ে আছি, এবং যে কারণে আমরাই আবার ওখানে যেতে চাই। আবার আমরাই আবার ওদের যে আদর্শ দ্বারা উদ্বুদ্ধ হয়ে ওরা ওদের দেশকে উন্নত করলো, আমরা আমার এবং আমরা আমাদের যে আদর্শ এবং বিশ্বাস দ্বারা আমাদের দেশকে পিছনের দিকে রেখে দিলাম, আমরা আবার আমাদের দেশ থেকে ভালোভাবে বাঁচার জন্য আমরা সুযোগে আমরা যে কোনো ভাবে হোক ওই ধরনের পশ্চিমা দেশে যেতে চাই। তাহলে আমরাই কিন্তু ইনডিরেক্টলি ওটাই চাই, কিন্তু যখনই কোনো কিছু হয় তখনই আমরা তাদের বিরুদ্ধে এই ধরনের ক্ষোভ উগরে দেই। এর ফলে তো ওরা আমাদেরকে অনেক আগ থেকে আসলে অবিশ্বাস করা শুরু করেছিল, কিন্তু আমাদের এই ধরনের উগ্র আচরণের কারণে ওরা তো আরো আমাদেরকে চিহ্নিত করে শত্রু হিসেবে গণ্য করবে। এটাই হচ্ছে না, আহ, গোটা মুসলিম বিশ্ব কি আসলে পশ্চিমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে না, এবং গোটা বিশ্ব কি দুই ভাগে একেবারে পরিষ্কার বিভক্ত হয়ে যাচ্ছে না, যে মুসলিম বনাম অমুসলিম, এবং সেই ক্ষেত্রে গোটা অমুসলিম বিশ্ব কিন্তু তাদের অস্তিত্বের স্বার্থে তারা কিন্তু দাঁড়িয়ে যাবে। কারণ ওই সমস্ত দেশে যে মুসলমান বাস করে তাদের অনেকেই কিন্তু নানা রকম এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, এবং সেটা কিন্তু ধর্মীয় আদর্শের ভিত্তিতে। যে শিক্ষকটাকে গলা কেটে হত্যা করা হলো, এটা এমন না যে যে ছেলেটা তাকে হত্যা করেছে তার সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল, এবং এমন না যে তার পরিবারের কোনো ক্ষতি হচ্ছিল, এটা এমন না যে ফ্রান্সের সরকার ওই ছেলেটাকে নানাভাবে নির্যাতন নিষ্পেষণ করেছিল, না, এটা সম্পূর্ণ ধর্মীয় কারণে। এবং সে যেটা করেছে সেটা তো বেঠিকও না। আমাদের ধর্মীয় বিধিবিধানে তো এটা আছেই যে আমাদের নবীকে যদি কেউ আলোচনা সমালোচনা করে বা ব্যঙ্গ বিদ্রুপ করে তাকে হত্যা করতে হবে, এটা তো আছেই। হুজুরে তো এটা বলে, হাদিসে আছে, এটা আমাদের কোরআনে আছে। সো সে তার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তো ভুল কাজ করেনি। এখন আমি জানি না এগুলোকে এখন আমাদের ইসলামিক স্কলাররা বা ইসলামিক নেতারা কিভাবে দেখে, এগুলোকে পুরোপুরি অস্বীকার করে সাবসাইড করে তারা যদি এভাবে একটা পশ্চিমা দেশের গণতান্ত্রিক মূল্যবোধের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাহলে বিষয়টা কিন্তু আসলে শুধু দেশ এবং জাতির মধ্যে থাকে না, এটা কিন্তু আদর্শের মধ্যে থাকে। এখানে গণতান্ত্রিক এবং সেকুলার মূল্যবোধ বনাম ইসলাম বিষয়টাকে এরকম দাঁড়িয়ে যায়। এবং এই ক্ষেত্রে কিছু কিছু লোক এইটাকে আরো উস্কে দিয়ে গোটা মুসলিম বিশ্বকে আসলে পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে। এবং যেটা আমি জানি না ভবিষ্যতে আসলে কারা জিতবে, কারা হারবে, কারা টিকে যাবে, কারা ইয়ে হবে, কিন্তু পশ্চিমা বিশ্বের যে রকম সামরিক এবং অর্থনৈতিক ক্ষমতা, সেখানে জানি না যে আমাদের আল্লাহ তখন আবাবিল পাখি দিয়ে কোনো পাথর টাথর ফেলবে কিনা। যদি ওই ধরনের কোনো অলৌকিক ঘটনা না ঘটে তাহলে কিন্তু মুসলমানদের জন্য ভবিষ্যৎ কিন্তু খুবই খুবই ভয়াবহ। এই বিষয়টা বলার জন্য এই ছোট ভিডিওটা করলাম। আমরা আল্লাহর কাছে ডাক দিতে পারি, হে আল্লাহ আমাদেরকে রক্ষা করো। হয়তো তাদের সাথে কখনো যদি কোনো ক্লাশ বাঁধে তখন আল্লাহর কোনো অলৌকিক হস্তক্ষেপ ছাড়া আমাদের বেঁচে থাকার কিন্তু অন্য কোনো উপায় থাকবে না। আমরা নিজেদের দেশে বসে জিহাদের ডাক দিয়ে লাফালাফি করতে পারি, কিন্তু বাস্তব যখন যুদ্ধ শুরু হবে তখন কিন্তু আল্লাহর সাহায্য ছাড়া আমাদের টিকে থাকার কোনো আর উপায় থাকবে না। আমরা এখন আল্লাহর উপরে ভরসা করে বসে থাকি।